নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর আজকে হচ্ছে রথের দিন। সুমনেরও রয়েছে স্কুলেতে ছুটি, তাই আজকে আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে একদিনের জন্য। আজকে আমাদের সারাদিনের প্রোগ্রাম রয়েছে। আগের দিন আমরা যারা যারা ছিলাম মোটামুটি আমরা তারাই রয়েছি, দু একজন এদিক ওদিক রয়েছে। অনেক দিন থেকেই ঠিক হচ্ছিল আজকে ঘুরতে যাওয়ার জন্য। আর এর আগে যেদিনকে আমরা ঘুরতে গিয়েছিলাম সেদিনকেও সবাই বলে রেখেছিল এর পরে যেদিনকে ছুটি থাকবে আমরা আজকে যেখানে যেখানে যাব সেখানে যেন নিয়ে যায়। তখনই বলেছিলাম রথের ছুটিতে তাহলে আমরা ঘুরতে বেরোবো। এটা আমাদের বাড়ি থেকে দিল্লি রোড যাওয়ার শর্টকাট রাস্তা বলা যেতে পারে। পাড়ালা বিঘাটি হয়ে আমরা এখন দিল্লি রোডে যাব। আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটা না হয় কিছুক্ষণ পরে পরেই বলবো। আমাদের বাড়ি থেকে পাড়ালা বিঘাটি হয়ে দিল্লি রোড আসতে খুব একটা বেশি সময় লাগে না। গল্প করতে করতে বেশ তাড়াতাড়ি চলে এলাম আজকে। আর আজকের জন্য আমরা সবাই কিন্তু বেশ আনন্দিত রয়েছি। মানে আজকে সারাদিন আমরা যা যা করব, যা যা প্রোগ্রাম নিয়ে বেরিয়েছি তাতে আমরা সবাই খুশি। আমাদের একটা প্রচলিত কথা আছে, রথ দেখা কলা বেচা দুটোই হলো। আজকে আমরা সেটাই করব। মানে আজকে তো রথ রয়েছে, তার সাথে আমরা ঘুরতে যাচ্ছি, মানে ঘোরাও হবে আর বিকেলে ফেরার সময় রথ দেখাও হবে। আপাতত আমাদের প্রথম গন্তব্যস্থল হলো হংসেশ্বরী মন্দির বাঁশবেড়িয়াতে। এর আগেও বেশ অনেকবার গেছি, মানে বিয়ের পর থেকে আমার মোটামুটি 6-7 বার তো ওখানে যাওয়া হয়েই গেছে। আজকে যেখানে যেখানে যাব সবই আমি রিপিট করছি। এর আগে এসেছিলাম সুমনের স্কুলের কিছু বাচ্চাদেরকে নিয়ে, তখন যদিও ভিডিও বানাতাম না তাই আর ভিডিও করা হয়নি, কিন্তু সেই দিনটাও বেশ আনন্দের সঙ্গে কাটিয়েছিলাম। আজকের মতনই আজকে যা যা দেখবো সেদিনকেও তাই তাই ঘুরেছিলাম আমরা। আজকে যে আমরা ঘুরতে যাচ্ছি আমরা কিন্তু সবাই মিলে শেয়ারে যাচ্ছি। সুমন সব কিছুর হিসেব করে মোটামুটি সবার মাথা পিছু কিছু টাকা ধার্য করেছিল, তবে বাচ্চাদের জন্য সেটা পরিমাণে অনেকটাই কম, শুধুমাত্র কুপনের জন্য কিছু টাকা রাখা হয়েছিল। আমরা গাড়িতে যতজন রয়েছি সবারই মাথা পিছু কিছু না কিছু টাকা দেওয়া হয়েছে। এই জায়গাটা থেকে আমরা প্রত্যেকবারই রাস্তা ভুল করি। আমাদের যাওয়ার কথা ছিল উপর দিয়ে, কিন্তু বুঝতে না পেরে আমরা নিচে দিয়েই যাচ্ছি তো গুগল ম্যাপ ধরেই। আসলে প্রত্যেকবার রাস্তা ভুল করি বলে গুগল ম্যাপটা অন করেই রাখি। অন্য রাস্তা দিয়ে এলেও সেভাবে কোনো অসুবিধা হয় না, রাস্তা দুটো একই জায়গায় আসে, শুধু একটু জ্যাম পেতে হয়, এছাড়া আর কিছুই না। বেরিয়ে তো ছিলাম একটু বেলাতেই, তাই সবাই মোটামুটি খাওয়া দাওয়া করেই এসেছি, তাই এখানে আর আমরা কেউ পুজো দিইনি। হংসেশ্বরী মন্দিরের ভিতরে যাওয়ার জন্য জুতো রাখার আলাদা করে ব্যবস্থা রয়েছে, মানে পাশে টাকা দিয়ে রাখা যায়, কিন্তু এই মন্দিরের পাশেও অনেক সবাই খুলে রাখে। এর আগে যতবার এসেছিলাম ওখানেই রেখেছি, দোকান থেকে বলে নিয়ে চলে যাবে, কিন্তু সেভাবে কোনো অসুবিধাই হয় না। এই মন্দিরে আসার পরেই মায়ের দর্শন করে নিয়ে আমরা খাবারের জন্য কুপনটা কেটে নিয়েছি। এই মন্দিরের নির্মাণ কার্য রাজা নৃসিংহদেব শুরু করেন, তার মৃত্যু হওয়ায় তার স্ত্রী রানী শঙ্করী বাকি কাজটি সম্পন্ন করেন। এর পাশেই রয়েছে বাসুদেব মন্দির। এই মন্দিরের 13টি রত্ন বা মিনার রয়েছে, প্রতিটি মিনারের চূড়াই দেখতে লাগে প্রস্ফুটিত পদ্মের মতো। এই মন্দিরে গর্ভগৃহের উচ্চতা 70 ফিট। গর্ভগৃহের মধ্যে একটি বড় উঁচু গোলাকার বেদির উপরে শায়িত রয়েছেন শিব, আর তার উপরেই দাঁড়িয়ে আছেন মা হংসেশ্বরী। আমি তো প্রথমেই বললাম এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে, তবে আপনারা যদি সেটা খেতে চান একটু আগে আসতে হবে। তবে দুপুরের সময় কিছুক্ষণ গর্ভগৃহ বন্ধ থাকে, তারপর আবার বিকেলের দিকে খুলে দেওয়া হয়। গর্ভগৃহ বন্ধ
থাকলেও আপনারা মন্দিরের ভিতরে আসতে পারবেন, শুধু মন্দির দর্শন করতে পারবেন। মায়ের দর্শন করতে হলে নয় সকালে, না হলে বিকেলের দিকে আসতে চান তাহলে হাওড়া থেকে কাটোয়া যাওয়ার যে কোনো ট্রেনে উঠে আপনারা নেমে পড়ুন বাঁশবেড়িয়া স্টেশনে। ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটোতে করে একদম মন্দিরে আপনাদেরকে নামিয়ে দেবে। চেষ্টা করবেন 10টার মধ্যে পৌঁছে যাওয়ার, খুব বেশি হলে 10:30। তাহলে আপনারা কুপন পেয়ে যাবেন এখানে। এখানে এসে পুজো দিয়ে কুপন কেটে এখানেই দুপুরের ভোগ খেয়ে তারপর এখান থেকে আশপাশে আরো কিছু জায়গা রয়েছে, সেখানে আপনারা ঘুরে দেখতে পারেন। যে টোটোতে আসবেন তাদেরকে বললেই তারা ঘুরিয়ে দেখিয়ে দেবে আপনাদেরকে। মাকে ভোগ নিবেদনের পর মায়ের মন্দির বন্ধ করে দেওয়া হয় কিছুক্ষণের জন্য। তারপর আবার 2:30 থেকে খুলে দেওয়া হয় মায়ের মন্দির। মাকে ভোগ নিবেদন করা হয়েছে, আমরা এখানে বসে আছি। আমাদের ইচ্ছে তাড়াতাড়ি করে এখানে ভোগ নিয়ে তারপর আমরা আবার অন্য জায়গায় যাব। একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি, এখানের কুপনের মূল্য কত টাকা করে রাখা হয়েছে। আগে এই মন্দিরের কুপনের মূল্য ছিল 40 টাকা, তবে সেটা এখন বাড়িয়ে দিয়ে রাখা হয়েছে 50 টাকা করে। যা যা খাবার দেওয়া হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের পেট ভরে গিয়েও বেশি হবে। বাচ্চারা খেলে শেয়ারেও খাওয়া যেতে পারে, মানে একটা নিয়ে দুটো বাচ্চার যথেষ্ট ভালো পেট ভরে যাবে। আমাদের ভোগ খাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। এখানে আরো একটা কথা বলে রাখি, এই মাঠটাতেই গাড়ি পার্কিং করা হয়, তবে পার্কিং এরও কিছু টাকা ধার্য করা হয়েছে, যেটা প্রতি গাড়ি পিছু 40 টাকা করে নেওয়া হয়। একটা কথা আমরা রথের দিন প্রায়ই শুনে থাকি, জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম রাস্তা দিয়ে যাবে, সেটা নাকি বৃষ্টির জলে আগে থেকেই ধোয়া হবে। তো আজকের দিনেও তার অন্যথা হয়নি। পরে আমরা কোথায় যাব সেটাই বলিনি। এবার আমরা যাব ব্যান্ডেল চার্চ। যাওয়ার সময় দেখলাম রথের মেলাও বসেছে। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। যখন আমরা খেতে বসেছিলাম তখনই মেঘটা বেশ ঘন হয়ে এসেছিল, আর খাওয়া শেষ হওয়া মাত্রই দেখলাম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। তারপর আমরা হাত টাত ধুয়ে গাড়িতে উঠতে উঠতেই প্রায় বৃষ্টি থেমে গিয়েছিল। এখন আকাশটা কিছুটা পরিষ্কার থাকলেও সামনে দেখতে পাচ্ছি আকাশটা কিন্তু বেশ ঘোর হয়ে আসছে আবার। ব্যান্ডেল চার্চ। রাস্তায় সেরকম ভিড় না থাকায় আমরা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম এখানে। আর এসেই দেখলাম যে এই ব্যান্ডেল চার্চের উল্টো দিকেই একটা রথ সাজানো হচ্ছে। আসার সময় বেশ অনেকগুলো দেখেছিলাম, তবে সবগুলোর আর ভিডিও করা হয়ে ওঠেনি। গাড়িতে যাচ্ছে জোরে, আমি যতক্ষণে ফোন রেডি করব ততক্ষণে রথ থেকে বেরিয়ে গেছি আমরা। এখন সবাই মিলে এখানটা ঘুরে দেখি, কিছুক্ষণ সময় এখানেই কাটাবো। আর ভাবছি বৃষ্টিটা যেন এক্ষুনি না আসে, আগে ঘুরে নিই, তারপর না হয় বৃষ্টি আসে। দর্শনীয় স্থানের মধ্যে এই ব্যান্ডেল চার্চটি হলো 1571 সালে মুঘল সম্রাট আকবর পর্তুগিজদের হুগলি শহরে একটি বন্দর ও শহর নির্মাণের জন্য অনুমতি দেন। কয়েক বছর পর 1579 সালে পর্তুগিজরা হুগলি নদীর তীরে একটি বন্দর ও একটি দুর্গ স্থাপন করেন এবং অগাস্টিনিয়ান ফাদারদের এখানে নিয়ে আসেন। 1632 সালে মোগলরা হুগলি আক্রমণ করে চার্চটি ধ্বংস করে দেয়, তবে গির্জার মূল পাথরটি যেখানে 1599 সালটি খোদাই করা ছিল সেটি অক্ষত অবস্থায় ছিল। 1660 সালে গোমেজ ডি সোটো নামে একজন অগাস্টিনিয়ান ফাদার বর্তমান চার্চটি পুনর্গঠন করেন এবং ওই মূল পাথরটি এই গেটের উপরে রাখা রয়েছে। চার্চের সামনে যে মাস্তুলটি রাখা রয়েছে সেটি কোনো এক পর্তুগিজ নাবিক কৃতজ্ঞতা স্বরূপ দান করেছিলেন। এই ব্যান্ডেল চার্চটি
মাতা মেরির উদ্দেশ্যে উৎসর্গকৃত করা রয়েছে। ভিতরে আসার জন্য কোনো এন্ট্রি ফি কিন্তু লাগে না। এখানে আসার পরেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর আমরা তাড়াতাড়ি করে নিচে যাচ্ছি। ভিতরে যাওয়ার পর তো ফোন অ্যালাউ নেই, মানে ভিডিও করা যাবে না। যতটুকু করা যাবে ততটুকু করেছিলাম। প্রার্থনা রুমেও করার নিয়ম নেই। ভিতরে গিয়ে ঘুরে বেরিয়ে চলে এলাম। বৃষ্টিটা বেশ জোরেই শুরু হয়েছিল। আমরা নিচে নেমে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার। একটু বন্ধ হতেই আমরা গাড়িতে এসেছি। আমরা সবাই একটু তাড়াতাড়ির মধ্যে আছি, কারণ এখনো আমাদের অনেকগুলো জায়গায় যাওয়া বাকি আছে। আমাদের পরের গন্তব্য রয়েছে ইমামবাড়া। মাঝখানে রাস্তাতে বৃষ্টিটা প্রায় থেমে গিয়েছে, এক ফোঁটা পড়ছিল, কিন্তু আর কিছু দূর যাওয়ার পরেই বৃষ্টিটা আবার ঝমঝম করে শুরু হয়। গল্প করতে করতে আমরা ইমামবাড়ার সামনেই চলে এসেছি। বৃষ্টিটা এত জোরে হচ্ছিল যে হেঁটে কিছু দূর আগে গাড়ি রেখে যাওয়া যাবে না, তাই ইমামবাড়ার সামনেই সুমন আমাদেরকে নামিয়ে দিয়ে গাড়িটা রেখে এলো। এখন এখানে কিছুক্ষণ সময় কাটাবো, এখানে ঘুরে দেখবো, তারপর আমরা আবার যাব পরের গন্তব্যে। ইমামবাড়াতে ভিতরে আসার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে, যার মূল্য রয়েছে মাথা পিছু 20 টাকা করে। ছোট বড় সবারই কিন্তু সমান। এই ইমামবাড়া নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানাবো ঠিক করেছি, তাই এখানে আর সেভাবে কিছু বললাম না। তবে এটুকু বলে রাখি, ওই উপরে যে জানালাগুলো দেখছেন ওখানে আমরা উঠেছিলাম। এটা ঘড়িঘর, এটাও দেখে এসেছি। ওখানে যখন ছিলাম বৃষ্টি হয়নি। তারপর আমরা বেরিয়ে পড়েছি এখন আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি রাজহাটের যে লাহিড়ী বাবার আশ্রম রয়েছে, তার পাশেই আরো একটা আশ্রম রয়েছে, যার নাম গায়ত্রী আশ্রম। বৃষ্টির পর আকাশটা কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছিল দেখতে। রাস্তাটা দেখে মনে হবে আমাদের বাড়ির কাছাকাছি কোথাও একটা চলে এসেছি, কিন্তু এটা ওই রাজহাটের কাছেই। এখন আমরা মেন রোডটা ছেড়ে দিয়ে ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। গায়ত্রী আশ্রম বা লাহিড়ী বাবার আশ্রম দুটোই খোলার সময় হচ্ছে 4টে থেকে, আর আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম 3:20। তাই গাড়িতে বসেই অনেকক্ষণ সময় কাটালাম। গল্প করতে করতে বেশ সময়টা কেটেই গেল। তারপর 4টে যখন বাজে তখনও দরজা খুলছে না দেখে সুমন গিয়ে একবার ডাকলো, সাথে সাথেই ওনারা এসে গেটটা খুলে দিলে। যাই ভিতরে গিয়ে ভিতরটা ঘুরে দেখি। এই আশ্রমের ভিতরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, তবে এখানে পার্কিং চার্জও লাগে না আর এন্ট্রি ফিও লাগে না। আপনারা এখানে কেউ ঘুরতে চাইলে মনের আনন্দে যতক্ষণ ইচ্ছে কিন্তু থাকতেও পারেন। এই যে এর মতন ওই মায়াপুরের মতন, মায়াপুরেতে এইরকম ধর্মশালা গোশালা আছে। মায়াপুরেতে বিরাট বড় বড় গরু। খোলো। গায়ত্রী আশ্রম দেখে এখন আমরা ভিতরের রাস্তা দিয়েই যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রমে। এটা আমাদের শেষ গন্তব্য। আজকে ঘোরার জায়গার মধ্যে শেষে এই জায়গাটাকেই রেখেছিলাম।
আসলে এটা শেষে রাখার আরো একটা বড় কারণ হচ্ছে সন্ধেবেলা দেখতে এটাকে খুবই সুন্দর লাগে, আর সন্ধে আরতিটাও বেশ ভালো লাগে, তাই এটা আমরা শেষেই রেখেছিলাম। বেশিক্ষণের রাস্তা না, আমরা চলেই এসেছি আর কুর্তিকেও রেখে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আজকে ওড়না আনতে ভুলে গিয়েছি। তবে চিন্তা নেই, আমার মতো কেউ আনতে ভুলে গেলে বাইরে অনেক দোকান রয়েছে যেখান থেকে ওড়না ভাড়া দেওয়া হয়, তার মূল্য নেওয়া হয় 10 টাকা করে। পার্কিং এর জন্য মন্দিরের দুপাশে বড় বড় দুটো বাগান রয়েছে, গাড়ি পার্কিং এর জন্য ওনারা 20 টাকা করে নেন। তবে এর আগে যতবার গিয়েছিলাম ততবার 40 টাকা করেই নিয়েছিল। বাইকের জন্য সম্ভবত 20 টাকা করে নেন, এটা আমি ঠিক বলতে পারছি না। তবে আপনারা দুপুরে এলে এখানেও ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে। ওই 10:30টা 11টার মধ্যে এসে আপনাদেরকে কুপন কাটতে হবে, যার মূল্য রয়েছে 80 টাকা করে। এই লাহিড়ী বাবার আশ্রমেতে জগন্নাথ দেবও অধিষ্ঠান করেন, আর আজকে রথ তা প্রথমেই বলেছিলাম, আর রথ একটু পরেই টানা হবে, তারই প্রস্তুতি চলছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ অনুষ্ঠান দেখলাম, আর অনুষ্ঠানের লিস্ট যে বেশ বড় সেটা বুঝতেই পারছিলাম, তাই আমরা ভিতরে ঘোরার জন্য চলে এসেছি। এখন সবাই অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, আর দেখাও সব জায়গায় খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তাই সবাই চাইছিল একটু তাড়াতাড়ি বাড়ি চলে যেতে। আর ওখানে গিয়ে জানতে পারলাম আজকে বৃষ্টির জন্য ওখানে লাইটগুলো নাকি জ্বালানো হবে না। শুনে মনটা কিন্তু বেশ খারাপ লেগেছিল, কি আর করা যাবে। তাড়াতাড়ি যখন ঘোরা হয়ে গেছে ভাবলাম তাড়াতাড়ি বাড়িও চলে যাব। ঢোকার সময় এটা খেয়াল করে দেখিনি, তবে বেরোনোর সময় দেখলাম অনেকগুলো কচ্ছপ উপরের দিকে ভাসছে, সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে এখন যাই, বাড়ির পথ ধরি। যাওয়ার সময় আমার একটা কাকিমা আমাকে একটা ফুল দিয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল। আর সব থেকে ভালো লাগার যে বড় কারণ সেটা হচ্ছে ফুলটা দেখতেও কিন্তু বেশ সুন্দর ছিল, মাথায় গুঁজে ছবিও তুলেছিলাম। ফেরার সময় রাস্তাতে দেখলাম একটা জায়গায় পাঁপড় ভাজছে, আর তার পাশেই রয়েছে জিলিপির দোকান, তাই আর সময় নষ্ট না করে দুটোই নিয়ে নিলাম। ওই রথের মেলা রয়েছে, আর জিলিপি পাঁপড় খাবো না সেটা তো হতেই পারে না। আর এখানে খেতে খেতে রথও দেখলাম। জিলিপি আর পাঁপড় শেষ করার পরেই দেখলাম যে পাশে একটা ফুচকার দোকান রয়েছে। সবাইকে জিজ্ঞাসা করলাম, সবাই না না করলো, তাই আমি একটা পাতা নিয়ে সবাইকে একটা একটা করে দিয়ে আমিও একটা কি দুটো খেয়ে নিয়েছি। এটা রাজহাটের মোড়ে একদম উল্টো দিকে, দাদু নাকি অন্য জায়গায় বসে, আজকে এখানেই বসেছে। যাই হোক, খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে, আর আজকের মতো ঘোরার পর্বও শেষ হয়ে গেছে। এবার বাড়ির রাস্তা ধরেই বাড়ি ফিরছিলাম। ফেরার সময় ভিডিওটা করাও বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে সুমন পাশে বসে থাকা সৃজনকে বলল যে তুই গাড়িটা চালা, আমি বসে থাকি। আর সেটারই ট্রেনিং চলছে এখন। গাড়িটা কিন্তু বেশ ভালোই চালাচ্ছিল। যাই হোক, চলুন এখন বাড়ি যাই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।